একটা প্রবাদ আছে না যে একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না। কথাটা শুনতে অনেক সহজ মনে হলেও সামান্য একটা দুর্ঘটনায় একটা মানুষের জীবন কিভাবে তিলে তিলে ধ্বংস হয়ে যেতে পারে, আজকের এই গল্পে আপনারা সেটাই দেখতে পারবেন। আর তাছাড়াও গল্পটা শেষ হতে হতে আপনাকে এত সুন্দর একটা শিক্ষা দিয়ে যাবে যেটা হয়তো আপনি সারা জীবন মনে রাখবেন। তো সত্যি বলতে বেশ কয়েকদিন হলো হরর, থ্রিলার এইসব সিনেমা দেখতে দেখতে বোর হয়ে গিয়েছিলাম। তাই একদম সাদামাটা একটা সিনেমা খুঁজতে গিয়েই এটা পেলাম, যেখানে গল্পের শুরুতে আমাদের আমেরিকার একটা ছোট্ট শহর দেখানো হয়, যেখানে ব্রেডি নামের একজন ছেলে তার মাথার ক্ষতস্থান পরিষ্কার করার জন্য সেখানে ঔষধ লাগাচ্ছিল। এরপর ছেলেটা ঘর থেকে বাইরে এসে তার সব থেকে প্রিয় ঘোড়াটার কাছে চলে যায়। আসলে সে এই ঘোড়াটাকে অনেক ভালোবাসতো। এখন রাতের বেলা ব্রেডি ঘরে এসে তার নিজেরই একটা ভিডিও ফুটেজ দেখতে থাকে, যেখানে আমরা দেখতে পাই যে ব্রেডি একজন হর্স রাইডার ছিল, যে কিনা দর্শক ভর্তি স্টেডিয়ামে খেলা দেখাতে গিয়ে তার ঘোড়ার উপর থেকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল। আর দুর্ভাগ্যবশত নিয়ন্ত্রণহীন হবার পরে সেই ঘোড়ার উপর থেকে পড়ে সে তার মাথায় ভয়ঙ্কর আঘাত পেয়েছিল। বেচারা ব্রেডি একসময় অনেক ফেমাস ছিল, কিন্তু সেদিনের দুর্ঘটনার পরে তার এক হাতের কিছু অংশ কাজ করা বন্ধ করে দেয়। ব্রেডি নিজের প্রতিবন্ধকতা এবং বেকারত্ব নিয়ে তার বাবা এবং ছোট বোন লিলির সাথে ছোট্ট একটা বাড়িতে বসবাস করত। কিন্তু দুর্ভাগ্যবশত ব্রেডির ছোট বোনটাও একটা ভয়ঙ্কর রোগে আক্রান্ত ছিল, যার ফলে সময়ের সাথে সাথে লিলির বয়স বৃদ্ধি হলেও তার মানসিক বৃদ্ধি একদমই হতো না। অর্থাৎ সে বড় মানুষের মতো দেখতে হলেও মানসিকভাবে বাচ্চাদের মতোই ছিল। তাই দুই ভাই বোনের চিকিৎসার খরচ সামাল দিতে গিয়ে ব্রেডির পরিবার অনেক গরিব হয়ে যায়। এদিকে ব্রেডির বাবা ব্রেডির এমন অবস্থার জন্য তাকেই দায়ী করত, কারণ ব্রেডি যেদিন হর্স রাইডিংয়ের জন্য গিয়েছিল সেদিন তার বাবা অনেকবার তাকে নিষেধ করেছিল না যাবার জন্য। কিন্তু স্বাভাবিকভাবে ব্রেডি তার বাবার কথা না শুনে রাইডিং করতে গিয়েছিল বলে তার আজকে এই অবস্থা। বেচারা ব্রেডি নিজের এমন খারাপ অবস্থার জন্য সব সময় একা একা মন খারাপ করে থাকত। সে যেন বুঝতেই পারছিল না যে তার জীবনের উদ্দেশ্য কী, এখন তার কী বা করা উচিত। এছাড়াও সে যখন প্রচণ্ড কষ্ট পেত তখন মন ভালো করার জন্য সে নিজের মায়ের কবরের কাছে গিয়ে অঝরে কান্না করত। ব্রেডির মা অনেক বছর আগেই মারা গিয়েছিল। তো যাই হোক, এখন রাতের বেলা যখন মন খারাপ করে ব্রেডি শুয়েছিল তখন তার ছোট বোন তার কাছে এসে বলে, ভাইয়া তুমি মন খারাপ করো না, সব ঠিক হয়ে যাবে, আমি আছি তোমার সাথে। ব্রেডি তার বোনের কথাগুলো শুনে অনেক আবেগাপ্লুত হয়ে পড়ে। সে তার ছোট বোনটাকে অনেক ভালোবাসতো, তাই সে তার বোনকে একটা গান শোনাতে বলে, আর যথারীতি মেয়েটা তার ভাইকে সুন্দর একটা গানও শুনিয়ে দেয়। তো এখন পরদিন আমরা দেখতে পাই যে ব্রেডির সাথে দেখা করার জন্য তার কয়েকজন রাইডার বন্ধু চলে এসেছে। অনেক দিন পর ব্রেডির বন্ধুরা তাকে নিয়ে পিকনিক করতে চলে যায়, আর তারা সবাই আজকে জনমানবশূন্য একটা জায়গাতে গিয়ে অনেক মজা করে। অনেকদিন পর বন্ধুদের দেখা পেয়ে ব্রেডি নিজেও অনেক খুশি হয়ে গিয়েছিল, আর আজকে রাতে সে তার বন্ধুদের সাথে নিজের দুর্ঘটনার ব্যাপারটা শেয়ার করতে থাকে। সে আনমনে সবাইকে বলে যে আমার ঘোড়াটা আমি অনেক শখ করে কিনেছিলাম রে, আমি সেদিন অনেক কনফিডেন্ট ছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত বাঁশির শব্দ শোনার সাথে সাথে ঘোড়াটা কিভাবে যেন নিয়ন্ত্রণহীন হয়ে যায়। আমার আসলে আর কিছুই করার ছিল না। এভাবেই ধীরে ধীরে অনেক সময় কেটে যায়। ব্রেডি আগের থেকে অনেকটা সুস্থও হয়ে যায়, কিন্তু তবুও তার হাত এখনও ঠিকমতো কাজ করে না। তবুও সে তার প্রিয় ঘোড়াটার কাছে এসে বেশ খানিকটা সময় কাটায়, আর এরপর সে সোজা হাসপাতালে চলে আসে তার আরেকজন বন্ধুর সাথে দেখা করার জন্য, যেই ছেলেটা সম্পূর্ণভাবে প্যারালাইজড হয়ে গিয়েছিল। আসলে এই ছেলেটা একসময় ব্রেডির সাথে হর্স রাইডিং করত, কিন্তু ব্রেডির মতোই এই ছেলেটারও একটা দুর্ঘটনা ঘটে যায়, যার ফলে মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে তার আজকে এই অবস্থা। আর এই সব কিছু দেখে ব্রেডির মন প্রচণ্ড খারাপ হয়ে যায়, কারণ সে বা তার বন্ধু কেউ এখন আর চাইলেও রাইডিং করতে পারবে না। তাই সে মন কিছুটা ভালো করার জন্য তার ছোট বোনকে নিয়ে স্থানীয় স্টেডিয়ামে চলে যায় হর্স রাইডিং দেখার জন্য। সেখানে গিয়ে সে যখন ঘোড়াগুলোকে দৌড়াতে দেখছিল তখন সে মনে মনে প্রচণ্ড কষ্ট পায়।
তো যাই হোক, এই সব কিছু ভুলে ব্রেডি তার বাড়িতে ফিরে আসে। আর এখন পরদিন সকালবেলা ঘুম থেকে উঠতেই তাদের বাড়ির মালিক তার কাছে এসে টাকা চাইতে থাকে, কারণ গত 4 মাস হলো তারা বাড়ি ভাড়া প্রদান করেনি। ব্রেডি তার বাড়ির মালিকের কাছে আরও কিছুটা সময় চেয়ে নেয়। একে তো মালিক তাকে হুমকি দিয়ে যায় যে জলদি ভাড়া না দিলে তিনি তাদেরকে বাড়ি থেকে বের করে দেবে। এমন খারাপ অবস্থার মধ্যে পড়ে ব্রেডি কোনো উপায় না পেয়ে কাজ খোঁজার জন্য স্থানীয় একটা দোকানে চলে যায়, কিন্তু তার কাছে কোনো অভিজ্ঞতা ছিল না বলে সেই মহিলা তাকে কাজ দিতে রাজি হচ্ছিল না। কিন্তু তবুও ব্রেডির এমন অসহায়ত্ব দেখে সে তার কাজিনের কাছে ব্রেডিকে এক্ষুনি চলে যেতে বলে। হয়তো তার কাজিন তাকে কিছু কাজের ব্যবস্থা করে দিলেও দিতে পারে। তো কথাগুলো শুনে ব্রেডি সেখান থেকে যখন চলে যাচ্ছিল তখনই সেই মহিলা তাকে বলে যে তুমি একদম তোমার মায়ের মতো দেখতে হয়েছো। আসলে এই মহিলাটা ব্রেডির মায়ের খুবই ক্লোজ একজন বান্ধবী ছিল। তো যাই হোক, সেই মহিলার কাজিন ব্রেডিকে একটা মেডিকেল শপের সেলসম্যান হিসেবে কাজে লাগিয়ে দেয়। এখন সব কিছু যখন ব্রেডির নিয়ন্ত্রণে চলেই আসছিল তখনই ব্রেডির বাবা তার সেই প্রিয় ঘোড়াটা বিক্রি করে দেবার সিদ্ধান্ত নেয়। ব্রেডি তার বাবাকে বোঝানোর অনেক চেষ্টা করে, কিন্তু ইমিডিয়েটলি বাড়ি ভাড়া দেয়াটা ছিল খুবই জরুরি, নয়তো তাদেরকে বাড়ি থেকে বের করে দেয়া হবে। আর বাড়ি ভাড়া দেবার জন্য এই ঘোড়াটা বিক্রি করা ছাড়া তাদের কাছে আর কোনো উপায় ছিল না। তাই বেচারা ব্রেডির ইচ্ছা না থাকলেও সে তার বাবাকে নিষেধ করতে পারছিল না। ব্রেডি তার প্রিয় ঘোড়াটাকে হারিয়ে ফেলবে এটা ভেবেই প্রচণ্ড কষ্ট পায়। আর সেদিন রাতে সে তার প্রিয় ঘোড়াটার সাথে অনেক সময় কাটায়। শুধু তাই নয়, প্রচণ্ড কষ্ট হওয়া সত্ত্বেও শেষবারের মতো সে তার প্রিয় ঘোড়ার উপরে চড়ে অনেকক্ষণ ঘুরে বেড়ায়। আর ফাইনালি পরদিন একটা গাড়ি এসে তার ঘোড়াটাকে চিরদিনের জন্য তার কাছ থেকে নিয়ে চলে যায়। তো যাই হোক, এখন পরদিন হঠাৎ করে ব্রেডির একজন বন্ধু তাকে ডেকে পাঠায়। আর ব্রেডি সেখানে গেলে দেখতে পায় যে তার বন্ধুর ঘোড়াটা নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছে, যেটা দেখে ব্রেডি কোনো রকমে সেই ঘোড়াটাকে নিজের নিয়ন্ত্রণে এনে ফেলে। যেটা দেখে তার বন্ধু খুশি হয়ে নিজের ঘোড়াগুলোর দেখভালের দায়িত্ব ব্রেডিকে দিয়ে দেয়। আর এখন ব্রেডি একাধারে মেডিকেল শপে কাজ করত আর পাশাপাশি ঘোড়াগুলোর দেখভাল করে সে মোটামুটি ভালোই অর্থ উপার্জন করত। তো যাই হোক, আজকে ঘোড়াগুলোর দেখভাল করার কাজ করতে গিয়ে ব্রেডি যখন একজন কাস্টমারের সাথে কথা বলছিল তখনই সে সেখানে একটা লাল ঘোড়া দেখতে পায়, যেটা দেখে পাশে দাঁড়িয়ে থাকা ঘোড়ার মালিক তাকে বলে যে এই ঘোড়ার আমার আর কোনো দরকার নেই, তুমি যদি চাও তাহলে কম দামে এটা কিনে নিতে পারো। কথাটা শুনে সেদিন বাড়িতে এসে ব্রেডি তার সকল সেভিংসগুলো বের করে দেখতে পায় যে ঘোড়াটা কেনার জন্য যথেষ্ট টাকা তার কাছে ছিলই না। তাই কিছু টাকার জন্য ব্রেডি তার বাবার কাছে চলে যায়, যেটা শুনে তার বাবা সেই ঘোড়ার মালিকের সাথে কথাবার্তা বলে কিছু টাকা পরে দেবে বলে ঘোড়াটা কেনার ডিল করে ফেলে। সকাল সকাল ব্রেডি সেই ঘোড়াটা নিজের বাড়িতে নিয়ে চলে আসে, কিন্তু ঘোড়াটা কোনোভাবেই ব্রেডির নিয়ন্ত্রণে আসছিল না। কিন্তু অভিজ্ঞ ব্রেডি ধীরে ধীরে সেই ঘোড়াটাকেও নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসে এবং ফাইনালি সে ঘোড়ার পিঠে চড়ে রাইড করতে থাকে। ব্রেডি বুঝতে পারে যে খুব ভালোভাবে ঘোড়াদেরকে নিয়ন্ত্রণ করতে পারে, তাই সে সিদ্ধান্ত নেয় যে এখন থেকে সে ঘোড়াগুলোকে ট্রেন করবে। তাই সিদ্ধান্ত মোতাবেক সে পরদিন সবার আগে তার নিজের ঘোড়াটাকে ট্রেন করা শুরু করে দেয়। কিন্তু হঠাৎ করেই তার শরীরের অবস্থা প্রচণ্ড খারাপ হয়ে যেতে থাকে। বেচারা এই ফাঁকা মাঠের মধ্যেই অজ্ঞান হয়ে যায়, কিন্তু সৌভাগ্যবশত জ্ঞান ফিরে আসলে সে নিজেকে হাসপাতালে আবিষ্কার করে। আর এখানে ডাক্তার তাকে জানায় যে তোমার হাত আবারও অবশ হয়ে গেছে। আসলে কোনো কাজ করার সময় তোমার ব্রেন তোমার হাতে অতিরিক্ত সিগন্যাল পাঠায়, যার ফলে তোমার হাত সেটা ঠিকমতো রিসিভ করতে না পেরে আজকে তোমার এই অবস্থা। তোমাকে এখন বিশ্রাম করতে হবে, আর তুমি কোনো গতিশীল কাজ করতে পারবে না যেখানে তোমার হাত খুব দ্রুত নড়াচড়া করাতে হয়। ব্রেডি বুঝতে পারে যে সে আর কখনোই হর্স রাইডিং করতে পারবে না। সেদিন ব্রেডির বাবা যখন তাকে গাড়িতে করে বাড়ি নিয়ে যাচ্ছিল তখন তিনি ব্রেডিকে বুঝায় যে কখনো কখনো নিজের স্বপ্নকে ভুলে যাওয়াই উত্তম। কথাগুলো শুনে ব্রেডি তার বাবাকে কোনো উত্তর দেয় না,
তো যাই হোক, এখন পরদিন ব্রেডি যখন তার বন্ধুকে হর্স রাইডিংয়ের প্রশিক্ষণ দিচ্ছিল তখনই সে খেয়াল করে যে তার হাতের মুষ্টি আর কোনোভাবেই খুলতে পারছে না। সে বেচারা বুঝতে পারে যে সে হয়তো আবারও ভয়ঙ্কর অসুস্থ হতে চলেছে। তাই সে দ্রুত তার বন্ধুকে নিয়ে বাড়িতে চলে আসে, আর এখানেই মূলত ব্রেডি নিজের স্বপ্নগুলোকে ভুলতে শুরু করে, কারণ সে তার রাইডিং শার্ট তার বন্ধুকে দিয়ে দেয়। আর তারপর সে তার বন্ধুকে জিজ্ঞাসা করে যে তুমি কি এখনো রেসলিং করো? ছেলেটা বলে যে হ্যাঁ। তো কথাটা শুনে ব্রেডি তাকে বলে যে তাহলে আমার সাথে একটু ফাইটিং করে দেখাও তো। কথাটা বলে তারা দুজন সেখানে রেসলিং শুরু করে দেয়, কিন্তু ফাইটিং করার এক পর্যায়ে ব্রেডি প্রচন্ড অ্যাগ্রেসিভ হয়ে যায় আর সে তার বন্ধুকে খুব বাজেভাবে আঘাত করতে থাকে, যেটা দেখে তার বন্ধু রেগে মেগে সেখান থেকে চলে যায়। কিন্তু ব্রেডি এসব কিছু করে রীতিমতো কিং কর্তব্য বিমূঢ় হয়ে গিয়েছিল, কারণ সে বুঝতেই পারছিল না সে এমনটা কেন করলো। আসলে ব্রেডি এখন নিজের জীবন, নিজের পরিস্থিতির উপরে প্রচন্ড ফ্রাস্ট্রেটেড হয়ে গিয়েছিল, তাই ফ্রাস্ট্রেশন দূর করার জন্য সে অনিচ্ছা সত্ত্বেও এমন কাজ করে ফেলেছিল। তাই মন ভালো করার জন্য সে আবারও হাসপাতালে চলে যায় তার সেই প্যারালাইজড বন্ধুর সাথে দেখা করতে। আর সেখানে গিয়ে সে তার বন্ধুর সাথে বেশ কিছুটা ভালো সময় কাটায়। কিন্তু হাসপাতাল থেকে বাড়িতে ফেরার সময় বেচারা ব্রেডি অঝরে কান্না করতে থাকে। সে বুঝতে পারে যে কিভাবে সামান্য একটা দুর্ঘটনায় তার সম্পূর্ণ জীবনটা তিলে তিলে শেষ হয়ে যাচ্ছে। তো যাই হোক, এখন ব্রেডি যথারীতি মেডিকেল শপের কাজে মনোযোগ দিয়েছিল, আর আজকে হঠাৎ করেই ছোট ছোট দুজন ছেলে এই দোকানে এসে ব্রেডিকে দেখার সাথে সাথে অনেক খুশি হয়ে যায়, কারণ এই দুই ভাই ছিল ব্রেডির অনেক বড় ভক্ত। তারা ব্রেডির সাথে গল্পগুজব করে চলে যাবার সময় বলতে থাকে যে তোমাকে আবারও হর্স রাইডিংয়ে দেখার খুবই ইচ্ছা আমাদের, তুমি অনেক ভালো হর্স রাইড করতে পারো। কথাটা শুনে ব্রেডি কিছুটা উজ্জীবিত হয়ে নিজের ঘোড়াটার কাছে চলে আসে, কিন্তু এখানেও ব্রেডি হতাশ হয়ে যায়, কারণ তার ঘোড়াটা তার কাটার সাথে বেঁধে যাবার কারণে পায়ে ভয়ঙ্কর আঘাত পেয়েছে, যার ফলে এই ঘোড়াটা না তো দৌড়াতে পারবে না কোনো কাজ করতে পারবে। তাই কোনো উপায়ন্তর না পেয়ে ব্রেডি ঘোড়াটাকে মেরে ফেলার সিদ্ধান্ত নেয়, কিন্তু সে কোনোভাবেই এই নিরীহ প্রাণীটাকে মারতেই পারছিল না। তাই সে এই কাজটা তার বাবাকে করতে বলে, আর ফাইনালি তার বাবা ঘোড়াটাকে সেখানেই মেরে ফেলে। কিন্তু এত সব কিছুর পরেও ব্রেডি দমে যায় না। সে পরদিন আবারও সাহস করে রাইডিংয়ের সকল কাপড় চোপড় পরে নিজের জিনিসপত্র নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যেতে থাকে, যেটা দেখে তার বাবা জিজ্ঞাসা করে তুমি কোথায় যাচ্ছ? ব্রেডি বলে যে আমি হর্স রাইডিং খেলায় অংশগ্রহণ করব। যেই কথা শুনে তার বাবা তাকে বোঝায় যে দেখো তুমি এখনও অনেক অসুস্থ, আমি তোমাকে কোনোভাবেই যেতে দেব না। কিন্তু ব্রেডি তার বাবাকে বলে যে বাবা, তুমি তো একসময় আমাকে বলেছিলে যে পরিস্থিতি যতই খারাপ হোক না কেন কখনো হাল না ছেড়ে দিতে। আজকে আমি তোমার কথাই মেনে নিচ্ছি। কথাটা বলে নিজের জিনিসপত্রগুলো নিয়ে ব্রেডি বেরিয়ে পড়ে হর্স রাইডিং করার জন্য। তো যথারীতি ব্রেডি সেই রাইডিং মাঠের সামনে চলে যায়, কিন্তু সেখানে গিয়ে সে দেখতে পায় যে তার বাবা আর ছোট বোন তাকে দেখার জন্য অলরেডি মাঠে চলে এসেছিল। ব্রেডি দেখতে পায় যে তার বাবা তাকে নিয়ে অনেক চিন্তিত, আর এখানেও ব্রেডির বাবা ইশারায় তাকে ফিরে আসতে বলে, কিন্তু ব্রেডি তার বাবার কোনো কথা শোনে না। তবে ধীরে ধীরে ব্রেডি বুঝতে পারে তার বাবার চিন্তিত হবার আসল কারণ। সে ছোট্ট একটা দুর্ঘটনায় পতিত হয়ে তার পুরো পরিবার রীতিমতো পথে বসে গেছে, আর আজকে সে নিজের স্বপ্ন পূরণ করার জন্য যদি আবারও কোনো দুর্ঘটনায় পতিত হয় তাহলে তো তার পরিবারকে ভিক্ষে করতে হবে। আর যদি সে মারাও যায় তাহলে তার ছোট্ট এই বোনটারই বা কী হবে? তার বাবা তো আর সারা জীবন বেঁচে থাকবে না। এই প্রতিবন্ধী বোনটাকে দেখার দায়িত্ব তো তারই। ব্রেডি বুঝতে পারে যে সব সময় নিজের স্বপ্নের পেছনে না ছুটে কখনো কখনো প্রিয়জনদের পেছনেও ছুটে যেতে হয়। তাই সে হর্স রাইডিং না করে তার বাবার কাছে ছুটে এসে তাকে জড়িয়ে ধরে। আর ফাইনালি ব্রেডি ভুল বুঝতে পারে আর তার বাবা আর ছোট বোনকে সাথে করে নিয়ে বাড়িতে ফিরে আসতে থাকে। আর এই ঘটনার সাথে সাথে গল্পটা এখানে শেষ হয়ে যায়। কিন্তু এই গল্পটা আমাদের অনেক মূল্যবান একটা শিক্ষা দিয়ে যায়, যেটা হলো সব সময় শুধুমাত্র নিজের স্বপ্ন, নিজের ইচ্ছের পেছনে ছুটে চলার নামই কিন্তু জীবন নয়। অনেকেই এমনটা করে নিজেদের জীবন অলরেডি হারিয়ে ফেলেছে। মাঝে মাঝে নিজের পরিবারের দিকে তাকিয়ে হলেও সকলের খুশির জন্য নিজের খুশিটা বিসর্জন দিয়ে দিতেই হয়। কারণ আপনি খেয়াল করবেন যে খুশির মুহূর্তগুলো যদি আপনি কারোর সাথে শেয়ারই করতে না পারেন তাহলে কিন্তু সেই খুশির কোনো মর্মই থাকে না, মূল্যই থাকে না।
সুতরাং সবাই একসাথে মিলে খুশি থাকার নামই কিন্তু আসলে জীবন। তাই আমরাও চেষ্টা করব নিজেদের বাবা মা ভাই বোনেদের জন্য হলেও সঠিক পথে থাকার, সবাই মিলে খুশি থাকার। তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।